পৌরসভায় ভোট করতে দেয়নি, ফলে পৌর যে পরিষেবা এটা কিন্তু একেবারে রায়গঞ্জ অনেকটা পিছিয়ে গেছে, যেটা কংগ্রেসের সময় বা মোহিত সেনগুপ্তের সময় যেটা আমরা লক্ষ্য করতাম, সেটা কিন্তু এখন নেই। ফলে শহরের মানুষ কিন্তু তৃণমূলের বিপক্ষে যাবে বলেই ধারণা। নমস্কার, হার্স নিউজের সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি সাংবাদিক ও বিশেষজ্ঞ, এবং তার নাম হচ্ছে প্রভাত চন্দ্র সরকার। নমস্কার। দেখুন, উত্তর দিনাজপুরে 9টি বিধানসভা, তার যদি ডাটা দেখা যায় যে 21 সালের যে পরিসংখ্যান, চোপড়া জানেন যে সেইখানে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু 64,000-এর উপরে এগিয়েছিল, জিতেছিল আর কি, অতটা মার্জিনে। ইসলামপুর থেকে 37,000, গোয়ালপুকুর থেকে তৃণমূল 73,000, হ্যাঁ 73,000 তৃণমূল কংগ্রেস, এবং চাকুলিয়া থেকে 33,000-এর উপরে, করণদিঘি থেকে 36,000, হেমতাবাদ থেকে 27,000, কালিয়াগঞ্জ থেকে বিজেপি ছিল 21,000, রায়গঞ্জ থেকে সেই সময় বিজেপি ছিল 20,000-এর উপরে, এবং ইটিহার থেকে 43,000-এর ওপরে ছিল। তারপরে একটা এসআইআর পর্ব গেছে, বিভিন্ন বিধানসভা থেকে এসআইআর বাদ গেছে, তারপরে লোকসভা নির্বাচন গেছে। ফলে 21-এর পর থেকে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে যদি উত্তর দিনাজপুরে দেখি, তাহলে খুব একটা বিজেপি পিছিয়ে ছিল এমনটা নয়। মোট কথা 26-এর নির্বাচনে না, 2021 সালে কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বিধানসভায় তোমার হচ্ছে বিজেপি এগিয়েছিল, কিন্তু আমরা দেখেছি অনেকগুলো বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। একেবারে দুটো বিধানসভাতে বিজেপি জিতেছে, বাকি 7টা বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস। সেইখানে কিন্তু জোট ছিল সেই সময় সিপিএম এর সঙ্গে কংগ্রেসে, তারা কোথাও দাগ ফেলতে পারেনি। যেখানে উত্তর দিনাজপুরকে কংগ্রেসের গড় বলা হয়, করণদিঘিতে একসময় ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, চাকুলিয়া কংগ্রেস বা ইত্যাদি, কিন্তু সেই সময় 21-এ কেউ করতে পারেনি। 26-এ কিন্তু আপনি দেখবেন যে চিত্রটা কিন্তু পাল্টে যেতে শুরু করছে। কোথাও হয়তো তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলতে পারে সিপিএম বা কংগ্রেস, বা কোথাও বিজেপি। আজকে 26-এর দৃষ্টিতে যদি দাঁড়ায়, ধরুন কালিয়াগঞ্জ বিধানসভাটা দেখি, এখানে কিন্তু রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের নিজস্ব বিধানসভা, তিনি সবথেকে বেশি এই বিধানসভায় সময় দিয়েছেন, এবং এখানে হিন্দু ভোটারের সংখ্যা কিন্তু তুলনামূলক অন্যান্য বিধানসভা ক্ষেত্র থেকে বেশি। ফলে এখানে একজন বিজেপির প্রার্থী, তিনি একেবারে হিন্দু প্রার্থী, গেরুয়া পোশাকধারী প্রার্থী। ফলে এইখানে কিন্তু তৃণমূল তো এই বছর কিন্তু একেবারে ভোটটা কিন্তু একদম পোলারাইজ। কেউ হয়তো কোনো এক দল হিন্দুর ভোটারটা বেশি চাইছে, কোনো দল কিন্তু মুসলিম ভোটারটাকে বেশি চাইছে। যে নিতাই বৈশ্য, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবেন নিতাই বৈশ্য। তিনি দেখুন পঞ্চায়েত রাজনীতি থেকে শুরু করে জেলা পরিষদে তিনি একজন সিটিং মেম্বার, তারপরেও কিন্তু তিনি অনেকটা ব্যাকফুটে, তিনি কিন্তু রাজনীতি করে এসেছেন। অপরদিকে দেখুন উৎপল মহারাজ, কিন্তু তার কাছে প্রথম এটা রাজনীতির অভিজ্ঞতা, তিনি কিন্তু রাজনীতি করেননি, তারপরেও কিন্তু তিনি এগিয়ে আছেন। কারণ এখানে বরাবরই কংগ্রেস, মানে কালিয়াগঞ্জ বিজেপির একেবারে শক্ত ঘাঁটি। একসময় যেমন প্রিয়রঞ্জন দাসমুন্সির সময়, প্রমথনাথ রায়ের সময় যেমন কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, এখন কিন্তু এটাকে বলতে হয় যে বিজেপির শক্ত ঘাঁটি। যদিও একটি উপনির্বাচনে প্রমথ রায় মারা যাওয়ার পর সেই সময় কিন্তু উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ফিরে এসেছিলেন, সেটা আলাদা কথা। উপনির্বাচনটা সবসময় কিন্তু শাসকের পক্ষেই যায়। কালিয়াগঞ্জটা নিয়ে তৃণমূলের কোনো ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, বিজেপি একদম চোখ বন্ধ করে এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। আমি যদি হেমতাবাদের দিকে যাই, হেমতাবাদে কিন্তু কয়েকটা ইস্যু বলবো। এখানে যে বিধায়ক তৃণমূলের সত্যজিৎ বর্মন, তিনি কিন্তু রাজ্যের প্রতিমন্ত্রী বটে। তিনি কাজ করেননি এমনটা নয়, কিন্তু একজন এমএলএ বা সাংসদ হিসেবে বা এমএলএ হিসেবে যে কাজগুলো করার দরকার, ধরুন একটা মোড়ে হাইমাস লাইটের কিন্তু একজন এমএলএ কাজ নয়, সেটা কিন্তু পঞ্চায়েত সমিতিও করতে পারে বা জেলা পরিষদও করতে পারে। একজন এমএলএ, তিনি বৃহৎ তার ক্ষেত্র, ফলে তিনি বড় বড় কাজগুলো করে। ধরুন স্বাস্থ্য নিয়ে কিছু মানুষ কথা বলছে, আমি বলবো যে স্বাস্থ্য নিয়ে বাঙালবাড়ি যে স্বাস্থ্য কেন্দ্র, সেখানে কিন্তু 2 কোটি টাকার উপরে কিন্তু সেখানে বরাদ্দ হয়েছে, কাজ হবে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে। এখনো পর্যন্ত সেখানে টিনের শেড রয়েছে। হয়তো গোটা জেলায় বা রাজ্যে খুঁজলে কোনো স্বাস্থ্যকেন্দ্র এরকম আছে কিনা আমার জানা নেই। তো সেই জন্য সেইখানে উন্নয়ন হবে। এবং হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রটা, সেটার একটু বেহাল অবস্থা রয়েছে। যাই হোক, কিছু হলে সেখানে মেডিকেল কলেজে রেফার হয়। তিনি যে জায়গাটিতে কাজ করেছেন, ধরুন কোনো স্কুলের গেট করেছেন, কোথাও হাইমাস লাইট দিয়েছেন, রাস্তা করেছেন। আমি একটা বলতে পারি যে বাঙালবাড়ি হাই স্কুলে তিনি একটা গেট সুন্দর করে দিয়েছেন, কিন্তু এই গেটটা করা তো শুধু এমএলএর কাজ নয়, এটা তো পঞ্চায়েত সমিতিও করতে পারে।
জেলা পরিষদও করতে পারে। আমি এই জায়গাটা বলতে চাইছি আর কি, তিনি যে কাজটা করতে পারতেন, তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, হেমতাবাদের জন্য দীর্ঘদিন ধরে দাবি করছেন, সেখানকার ছাত্র সমাজ, বিভিন্ন ছাত্র সংগঠন, একটা কলেজ, সেটা তিনি এখনো করে উঠতে পারেননি। কিন্তু পাশাপাশি কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জেও তো কলেজ আছে। একেবারেই পাশাপাশি রায়গঞ্জ এবং কলেজ আছে। দেখুন, হেমতাবাদ বিধানসভা ক্ষেত্রটা, এটা দুইটা চরিত্র আছে, দুই রকম ভাবে ভাগ করতে হবে। একটা রায়গঞ্জ ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এবং হেমতাবাদ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত, এই নিয়ে কিন্তু তার বিধানসভা ক্ষেত্র। এই যদি বিধানসভা ক্ষেত্রে দেখা হয়, এই বিধানসভা ক্ষেত্রে কোনো কলেজ নেই, তাহলে আপনি ভাবুন যে জগদীশপুর বা ভাটল, সেখানকার স্টুডেন্টরা হয় তাদেরকে ডালখোলা কলেজ যেতে হবে, নয় রায়গঞ্জ কলেজ আসতে হবে। তারা হেমতাবাদ বা বিন্দোল বা মহারাজা যদি কলেজ হতো বা হেমতাবাদে কলেজ হতো, তাহলে সেখানে তারা যেতে পারতেন। আচ্ছা, এটা গেল রায়গঞ্জ ব্লক 2 এর ক্ষেত্রে বলছি। আমি যদি হেমতাবাদ ব্লকের ক্ষেত্রে বলি, চৈনগর বা ভরতপুর যে ছাত্রটা, তাকে 17 কিলোমিটার 18 কিলোমিটার হেসে হেমতাবাদে আসতে হবে, সেখান থেকে তারপর তাকে কালিয়াগঞ্জ যেতে হবে বা রায়গঞ্জে যেতে হবে, তার পক্ষে 30-35 কিলোমিটার, তারও অধিক হয়তো আপ ডাউনে হবে। এই সমস্যাটা, এটা নিরসন হতে পারতো। তো একটা কলেজ ভিশন ছিল, সেটা তিনি পারেননি। সব থেকে ব্যর্থতা কি বলুন তো, তিনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী, তার দপ্তরের অধীনে এই কাজটা তিনি করে উঠতে পারেননি। তিনি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিটা মানুষ কতটা ভুলবেন 26-এর ক্ষেত্রে, সেটা তো সময় বলবে। তো এই জায়গাটা আছে, ফায়ার ব্রিগেডে একটা করার দরকার, এরকম কিছু ইস্যু আছে। তো সেটা তিনি এখন রায়গঞ্জটা কি মনে হচ্ছে? রায়গঞ্জটা দেখুন, রায়গঞ্জের বিজেপি প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী মধ্যে অনেক ফারাক আছে, মানে রাজনৈতিক অভিজ্ঞতার ক্ষেত্রে বলছি। কৃষ্ণ কল্যাণী গত 21-এ বিজেপির সঙ্গে ছিলেন, নো ডাউট। তিনি থাকার পরে 21,000-এর ওপরে কিন্তু বিজেপি জিতেছে। তার আগে সেখানে সিপিএম বা কংগ্রেস ছিল। যাই হোক, তো এবার কৃষ্ণ কল্যাণী তার বিরুদ্ধে, মানে বিজেপির বিরুদ্ধে তৃণমূলে লড়েছেন। 5 বছরে তার 4টি নির্বাচন করার অভিজ্ঞতা আছে, সেইটা কিন্তু 26-এ অবশ্যই কাজে দেবে বলে, মানে এটা তৃণমূলের অ্যাডভান্টেজের কথা বলছি। কিন্তু বিজেপিরও তো কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যে প্রার্থী দিয়েছে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখনো পর্যন্ত নেই। ফলে তিনি আরএসএস থেকে উঠে আসা মানুষ, তার গ্রামগঞ্জে একটা নিজস্ব মানে পরিচিতি বা সমাজসেবী হিসেবে তার একটা যথেষ্ট কাজে রয়েছে। এবং মানুষ চাইছেন মানে কৃষ্ণ কল্যাণী যেহেতু দল ত্যাগ করে তৃণমূলে গিয়েছেন, কৃষ্ণ কল্যাণীকে হয়তো মানুষ ভালোবাসে, কিন্তু তার দল ত্যাগটাকে ভালোবাসেন না। তো আমরা কথা বলেছি অনেকের সঙ্গে, বলছেন হ্যাঁ লোক হিসেবে তো ভালো, তিনি অনেক কিছুই করেন, হয়তো মানুষের পাশে থাকেন, কিন্তু তিনি যে দলে গেলেন, আমরা ভোট দিয়েছিলাম তাকে, এবার তাকে আমরা দেব না, মানুষ সরাসরি বলছেন। তার মানে কিন্তু এই যে তার দল ত্যাগ করা এবং তৃণমূলে যাওয়া, এইটা কিন্তু সাধারণ ভোটাররা মেনে নিতে পারছে না। এখানে কিন্তু আরেকটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে 17 সালের লাস্ট রায়গঞ্জ পৌরসভাতে নির্বাচন হয়েছিল, সেই সময় কিন্তু বলতেই হয় যে শুভেন্দু অধিকারী, বিশেষভাবে এখন তিনি বিজেপিতে আছেন, তিনি ছিলেন। তো সেই সময় কিভাবে ভোট হয়েছে সকলে জানে। তারপরে দেখুন 22-এর পর থেকে আর কোনো নির্বাচন করাননি রাজ্য সরকার, পৌরসভায় ভোট করতে দেয়নি। ফলে পৌর যে পরিষেবা, এটা কিন্তু একেবারে রায়গঞ্জ অনেকটা পিছিয়ে গেছে, যেটা কংগ্রেসের সময় বা মোহিত সেনগুপ্তের সময় যেটা আমরা লক্ষ্য করতাম, সেটা কিন্তু এখন নেই। ফলে শহরের মানুষ কিন্তু তৃণমূলের বিপক্ষে যাবে বলেই ধারণা। গ্রামের মানুষ তো কি হবে সেটা বোঝা মুশকিল, কিন্তু এইখানে রায়গঞ্জ বিধানসভাটা এমন একটা না, সেখানে পৌর অঞ্চল রয়েছে এবং গ্রামীণ অঞ্চল রয়েছে। ফলে সেখানে শেষ কথা বলবে পৌরসভার মানুষরা কোন দিকে দিচ্ছে তার উপরে। ফলে এইখানে কিন্তু এই দিক থেকে তৃণমূল কংগ্রেস একেবারে ব্যাকফুটে আছে, অনেকটা পিছিয়ে আছে। বিজেপি ইটাহারটা কি মনে হচ্ছে? ইটাহারে দেখুন, মোশাররফ যেভাবে জনসংযোগ করেন, সেই জায়গায় অমল আচার্য কোনো ফ্যাক্টর নয়। বিজেপি সবিতা বর্মন, তিনিও কিন্তু কিছু দাগ ফোটাতে পারবেন না। লোকে বলছেন যে অমল আচার্য কংগ্রেস না, দেখুন আমি বারবার করে বলছিলাম যে এই বছরের ভোট দুটা, কিন্তু হয় বিজেপি নয় তৃণমূল, হয় তৃণমূল নয় বিজেপি। মানে মানুষ এটা ভেবে নিয়েছে, হয় তৃণমূলকে দেবে নয় বিজেপিকে দেবে, হয় বিজেপিকে দেবে নয় তৃণমূলকে দেবে, নয় সাদা নয় কালো, নয় সাদা নয় কালো, আপনি যেমনটা বললেন আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে অমল আচার্য কোনো ফ্যাক্টর না। দেখুন, তিনি, তার বয়স হয়ে গেছে, তার শারীরিক কন্ডিশন খুব ভালো না, তিনি কতটা ঠিকঠাকভাবে দৌড়াতে পারেননি গোটা বিধানসভায়, এমনটা খবর। তো কংগ্রেস সেখানে তৃণমূলকে বেগ দিতে পারবে বলে মনে হয় না, কারণ মোশাররফের জনসংযোগ, তার যে স্ট্র্যাটেজি, কৌশল, এটা কিন্তু রাজ্যস্তরীয়, মানে তৃণমূলের যে সর্বভারতীয় স্তরে কিন্তু চর্চার বিষয়। আপনাদেরকে জানিয়ে রাখি, মোশাররফ হোসেন কিন্তু তৃণমূলের স্টার ক্যাম্পেনার, তিনি কিন্তু গোটা রাজ্যের পাশাপাশি অসমে গিয়েও প্রচার করেছেন বিধানসভা। তো ফলে সেখানে ইটারে অমল আচার্য তো গুরু বলা চলে, তাহলে এই ব্যাপারে আপনি বলছেন না যে টক্কর হবে না? তাহলে গুরু শিষ্যের একটা লড়াই হয়তো হবে, কিন্তু গুরু যে শিষ্যকে কঠিন পরীক্ষায় ফেলবে এইটা আমি বলতে চাইছি না।
মানে পরীক্ষাটা না, 43,000 ভোটে মার্জিনে ছিল, এসআইরা যা বাদ গেছে তারপরেও অনেকটা এগিয়ে আছে। করণদিঘিটা কিভাবে দেখছেন? করণদিঘিটা সব থেকে ভাইটাল উত্তর দিনাজপুরে, কারণ সেইখানে হচ্ছে একেবারে ত্রিশঙ্কু, মানে 3 প্রার্থী যুযুধান। একবার বলা হচ্ছে গৌতম পাল তৃণমূলের তিনি বহিরাগত, বিরাজ বিশ্বাস বলছেন বিজেপির, কিন্তু আলটিমেটলি কোনো পক্ষ তো বিরাজ বিশ্বাসকে বলছেন বহিরাগত, সেই অর্থে বলছেন যে তিনি তার জন্মগ্রহণ হয়তো ডালখোলা বা করণদিঘি বিধানসভার অঞ্চলে, তিনি তো থাকেন কলকাতায়, তিনি কলকাতা কোর্টে প্র্যাকটিস করেন, ফলে তিনি কি করে হলেন জন্মসূত্রে শুধুমাত্র এখানকার। শাহাবুদ্দিনের যে নমিনেশন সেটা কিন্তু চিত্রটা কিন্তু একেবারে নমিনেশনে আমরা দেখেছিলাম একেবারেই একদম সেই 300টা গাড়ি নিয়ে। হ্যাঁ। কি বলবেন? হ্যাঁ, এইটা তো আছে, কিন্তু খাতা কি খুলবে? এটা দেখুন, খাতা খোলার সম্ভাবনা কিন্তু উত্তর দিনাজপুর অন্ততপক্ষে বামেদের দেখছি না, আমার মনে হয় গোটা রাজ্যেই নেই। তার থেকে বরং আইএসএফ ধরুন একটা ছিল, সেখানে দুটো হতে পারে, হুমায়ুন কবিরের দল একটা জায়গায় দুটো পেতে পারে, মুর্শিদাবাদে কংগ্রেস পেতে পারে, মালদাতে কংগ্রেস বরাবর পায় 2-1টা, সেখানে পেতে পারে, কিন্তু সিপিএম এর খাতা খোলার সম্ভাবনা অন্ততপক্ষে দেখছি না। তাদের কিছু কারণ আছে, তারা যেভাবে পলিটিক্সটা করে না, তারা আগের সিপিএম নয়। হ্যাঁ, এখন সবাই ভাবে কি যে আমি যে দেশে আছি, যেখানে আছি না, ওই যে একটা কথা বলে যে দেশ সবার আগে। এই ক্ষেত্রে না, এই দেশের ক্ষেত্রে সিপিএমটা একটু অন্যরকম। যাই হোক, আমরা মনে পড়বে যে বিহার থেকে কিন্তু কানাইয়া কুমার একবার উঠে এসেছিল, মনে পড়বে কিনা আপনাদের, খেয়াল করে দেখবেন, সিপিএম রাজনীতিতে করছিলেন। আজকে কিন্তু কানাইয়া কুমার কোনো ফ্যাক্টর নয়, কানাইয়া কুমারের নামও শোনা যায় না। তো সিপিএম এই কারণে হারিয়ে যাচ্ছে। তো ওইখানে বেগ দিতে পারে শাহাবুদ্দিন তার ব্যক্তিগত ক্যারিশমার জন্য, তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দল ফ্যাক্টর করবে না। সেখানে হয়তো দল ফ্যাক্টর করবে না, ব্যক্তিগত ক্যারিশমা। আমি বলছি শাহাবুদ্দিন, এখানে সিপিএম বলে কথা হবে না, শাহাবুদ্দিন। আর এখানে গৌতম পালকে নিয়ে একটা মাইনরিটির মধ্যে, ভোটারদের মধ্যে একটা আছে যে তাকে সরাতে হবে, তার যে দুর্নীতি কিছু ভাইরাল হয়েছে ঠিকাদারদের সঙ্গে দুর্নীতি, সেটা সবাই জানে। কিন্তু দেখুন, গৌতম পালও যে এগিয়ে আছে তার একটা কারণ আছে, তার মিসেস কিন্তু জেলা পরিষদের সভাধিপতি, তার একটা পরিচিতি বা কাজকর্ম করা, এবং জেলা পরিষদের বহু কাজ কিন্তু করণদিঘি বিধানসভা এলাকায় কিন্তু করেছেন, তার সাথে সাথে কিন্তু বিধায়ক ল্যান্ডেরও কাজ করেছেন। ফলে এই জায়গাটা কাউকে এগিয়ে রাখার মতন জায়গা নেই। বিজেপি জানেন তো মানুষ চাইছে, এবং এইখানে বলছি যে বিরাজ বিশ্বাস কিন্তু এভিভিপি থেকে আসা, ফলে করণদিঘিতে এবিভিপির একটা শক্তি অলরেডি রয়েছে, ছাত্র সংগঠন, ছাত্র সমাজ কিন্তু এবিভিপির সঙ্গেই থাকবে, বিজেপির সঙ্গেই থাকবে। ফলে সেখানে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হবে, যেই জিতুক ওখানে মার্জিনটা খুব কম হবে বলে মনে হচ্ছে। চাকুলিয়াটা কি মনে হচ্ছে? চাকুলিয়া বিজেপি কিন্তু অনেক পিছিয়ে, এখানে লড়াইটা হবে তৃণমূলের সঙ্গে কংগ্রেস, কারণ এখানে ভিক্টর একটা ফ্যাক্টর, কারণ ভিক্টর কিন্তু সবসময় একটা ফ্যাক্টর, আমরা সবসময় জানি লোকসভার ক্ষেত্রেও তাই ছিল, সেই কারণেই ফ্যাক্টর ছিল মাইনরিটি ভোট। ভিক্টর কিন্তু একসময় তাদের যে বংশ পরম্পরায়, তাদের যে পরিবার, তারা কিন্তু রাজনীতি এবং একটা মানে জমিদার পরিবারের মতন, তারাই কিন্তু নির্দল থেকেও জিততে পারেন, এরকম কিন্তু রাজ্যে আমাদের জেলায় এরকম চিত্র আছে। হ্যাঁ, এরকম হয়েছে, নির্দলও জিতেছে ওই সমস্ত জায়গা থেকে। ফলে ভিক্টর কিন্তু তৃণমূলকে বেগ দিবে, তবে শেষ অবধি কিন্তু তৃণমূলে হয়তো সেখান থেকে বেরোবে চাকুলিয়া। গোয়ালপুকুরটা কি? গোয়ালপুকুর রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, নিঃসন্দেহে সেইখানে কংগ্রেসের কোনো শক্তি নেই। দ্বিতীয় শক্তি হিসেবে গোয়ালপুকুরের সরজিৎ বিশ্বাস, যিনি বিজেপির প্রার্থী, তিনি হয়তো থাকবেন এখানে। হেসে খেলে গোয়ালপুকুর থেকে গোলাম রব্বানী বের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কানাইলাল আগরওয়াল তৃণমূলের জেলা সভাপতি, তাকে কিন্তু গোটা জেলায় প্রচারে সেইভাবে দেখা যায়নি, এটা একটা ফ্যাক্টর। আমরা যখন এর সঙ্গে আমি একটা অন্য প্রসঙ্গ টানছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, রাজ্যে যখন 24 সালে যখন রাজ্যের সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, তিনি কিন্তু লোকসভা বালুঘাটে কেন্দ্রে প্রার্থী ছিলেন, ফলে টার্গেট ছিল কিন্তু তৃণমূলের টার্গেট ছিল তাকে হারানো, সেটা কিন্তু হয়নি। বিজেপির ক্ষেত্রে কিন্তু টার্গেট আছে মানে কানাইলালকে হারানো, তিনি জেলা সভাপতি, তিনি কিছু হারাতে পারেন, তাহলে এখানে কিন্তু তৃণমূলরা হয়তো চক্রান্ত করতে পারে, যারা তার বিরোধী দল, মানে বিরোধিতা করছেন আর কি তাহলে তার পদটা থাকবে না, জেলা সভাপতির পদটা। অনেক কাজ করে, তিনি কিন্তু বরাবরের জন্য এখানে আসেন, তিনি কংগ্রেস থেকে এসছেন, তার ইসলামপুর পৌরসভা, তার নখদর্পণে, এটা তার কাছে একটা অ্যাডভান্টেজ। যেমনটা মনে হয়েছিল যে আব্দুল করিম চৌধুরীর অনুগামীরা তাকে বেগ দেবেন, সেটা কিন্তু হয়নি। আমি বিজেপির ক্ষেত্রে বলি, সত্যজিৎ রায় সম্ভবত, তিনি কিন্তু যতটুকু খবর পাচ্ছি তিনি ইসলামপুর শহর টাউনের সভাপতি বিজেপির। ফলে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, কারণ বিজেপি সর্বোচ্চ শক্তি দিয়ে দেখবেন ইসলামপুরটাকে লড়বার চেষ্টা করছে। হ্যাঁ, যেহেতু বিজেপির এটা ধরা সিট নয়,
বিজেপি যদি এটা নিতে পারে তাহলে কিন্তু তাদের উত্তর দিনাজপুরে কিন্তু তাদের এটা প্লাস পয়েন্ট, মানে এটা বোনাসে হবে। সেই ক্ষেত্রে লড়াইটা সেখানে কঠিন হবে। লড়াইটা কঠিন হলেও তৃণমূল একটু হলেও সেখানে এগিয়ে আছে বলে মনে হচ্ছে। ওটার মধ্যে দেখুন হামিদুর রহমান, তিনি কিন্তু মানে তার কাছে এই ব্লকটাই বা এই বিধানসভাটা একটা জেলা। তিনি খুব একটা তৃণমূলের জেলার চেয়ারম্যান হলেও তিনি কিন্তু গোটা জেলা সেভাবে করে দৌড়ান না। ফলে তিনি যে শক্ত মাটিটা তৈরি করেছেন না, সেখানে ওখানে বিজেপির প্রার্থী বা কংগ্রেস বা সিপিএম কিছু করতে পারবে না। কতগুলো সিট পেতে পারে আপনার কি মনে হয়? জেলায় দেখুন, যদি করণদিঘিটাকে বাদ দিই, করণদিঘিটাকে যদি ত্রিশঙ্কু করি, তাহলে বিজেপির হাতে বিজেপির অ্যাডভান্টেজ 3টা কেন্দ্রে হচ্ছে কালিয়াগঞ্জ, সেমতাবাদ এবং রায়গঞ্জটা খানিকটা। ইসলামপুর, চোপড়া, গোয়ালপুকুর, চাকুলিয়া এবং ইটাহার যদি ধরুন, তাহলে সবগুলো তৃণমূলের কাছে যাচ্ছে। মানে 5টা তৃণমূল নিশ্চিত যাচ্ছে, একটি ত্রিশঙ্কু আর 3টা বিজেপির যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যদি বলেন 100% কে যাবে, আমার মনে হচ্ছে 100% কালিয়াগঞ্জটা যাবেই যাবে। হেমতাবাদটা রায়গঞ্জটাতে ফাইটটা বেশি হবে, একেবারে বেশি হবে। কারণ সত্যজিৎ কাজ করেননি এমনটা কিন্তু একেবারে ফেলে দেওয়া। রায়গঞ্জের যে কয়দিনের জন্য বিধায়ক তৃণমূল থেকে হয়েছেন কৃষ্ণ কল্যাণী, তিনিও যে কাজ করেননি, মানুষের কাছে থাকেন না, এমনটা কিন্তু বলা যায় না। ফলে এই 2টা কেন্দ্রে বিজেপির জন্য যেমন চ্যালেঞ্জ, তেমন কিন্তু তৃণমূলের জন্যও চ্যালেঞ্জ। তাদের এটা জেতা সিট এবং সবথেকে বড় প্রেস্টিজ লড়াইটা কিন্তু হেমতাবাদ, কারণ এখান থেকে প্রতিমন্ত্রী আছে তাদের।